অর্থাৎ তোমাদের এমসিকিউ গুলো এমন ভাবে আলোচনা করা হয়েছে যে এটার এমসিকিউর বেসিক, তারপর তোমার শর্টকাট, সকল প্রকার ক্যালকুলেটর হ্যাকস, কিভাবে আমরা সময়টা বাঁচাবো, সবকিছু কিন্তু এই কোর্সের মধ্যে রয়েছে। এই 24টা টাইপের ভিতর থেকে তোমার যে কোনো ধরনের এমসিকিউ তুমি কমন পাবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? আজকে আমি তোমাদের সেট ফাংশন থেকে আলোচনা করব। তো আজকে আমাদের এমসিকিউ বক্সের প্রথম ক্লাস। তো আজকের টপিকসটা হলো মূলত সেট গঠন, তালিকা পদ্ধতি, সংযোগ সেট, ছেদ সেট, পূরক সেট, নিচ্ছেদ সেট, কার্তেশীয় গুণক সেট। দেখো, তোমাদেরকে একটা কথা বলে, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তো আমাদের তোমাদের এই কোর্সটা মূলত শর্ট সিলেবাস অনুযায়ী করা হয়েছে। এই কোর্সটিতে তোমাদের বীজগণিতের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 11 অধ্যায়, তারপর জ্যামিতির মধ্যে সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, তারপরে তোমাদের ত্রিকোণমিতি নবম অধ্যায়, পরিমিতি 16 এবং পরিসংখ্যান 17, এই টোটাল 8টি অধ্যায় নিয়ে এই কোর্সটি করা হয়েছে। তো আমাদের এই 8টি অধ্যায়ের মধ্যে আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের টাইপ 1 এবং 2 এর উপর ক্লাস হবে। তবে একটু বলে রাখি, আমাদের দ্বিতীয় অধ্যায়তে টোটাল 6টা টপিকস আছে। টোটাল টপিকস হলো 6টা। এই 6টা টপিকস থেকে সাধারণত এমসিকিউ গুলো আসে। তো আমি এই 8টা অধ্যায়ের সমন্বয়ে টোটাল 24টা টাইপ আমি সিলেক্ট করছি। এই 24টা টাইপের ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করো, এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, এই 24টা টাইপের ভিতর থেকে তোমার যে কোনো ধরনের এমসিকিউ তুমি কমন পাবে। অর্থাৎ তোমাদের এমসিকিউ গুলো এমন ভাবে আলোচনা করা হয়েছে যে এটার এমসিকিউর বেসিক, তারপর তোমার শর্টকাট, সকল প্রকার ক্যালকুলেটর হ্যাকস, কিভাবে আমরা সময়টা বাঁচাবো, সবকিছু কিন্তু এই কোর্সের মধ্যে রয়েছে। ঠিক আছে? তো আজকে আমাদের প্রথম ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো আমরা তাহলে শুরু করি আমাদের এই টাইপ 1 এবং 2 থেকে। তো আমরা প্রথমে একটু সেট সম্পর্কে একটু জেনে নিই। সেট জিনিসটা কি, এটা সবারই জানা আছে কম বেশি, যেহেতু তোমরা এখন শেষ প্রান্তে চলে আসছো। সেট কাকে বলে দেখো, এটা সবাই জানো, তারপর আমি একটু বলি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বলতে যাকে আমরা প্রকাশ করতে পারি। সংজ্ঞায়িত শব্দের অর্থ হলো যাকে প্রকাশ করা যায়, আর অসংজ্ঞায়িত মানে যাকে প্রকাশ করা যায় না। যেমন আমি একটা উদাহরণ দিই, তোমাকে আমি যদি বলি 5/0, এটাকে তুমি প্রকাশ করতে পারবে? এটাকে তুমি কিন্তু প্রকাশ করতে পারবে না, কারণ তুমি ক্যালকুলেটরে যখন এটা ইনপুট দিবে তখন তোমার ক্যালকুলেটর বলবে ম্যাথ এরর, অর্থাৎ অসংজ্ঞায়িত। ঠিক আছে? তার মানে এটাকে আমরা প্রকাশ করতে পারি না। তাহলে সেট কোনটা হবে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলে থাকি। ঠিক আছে? তাহলে আমরা সেট কাকে বলি? বাস্তব বা চিন্তা জগতের। আমি একটু লিখে দিচ্ছি, কারণ সেটটা মাঝে মধ্যে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তা এখন এই সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। একটা হলো সেট গঠন পদ্ধতি, আর একটা হলো সেট তালিকা পদ্ধতি। দেখো, গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতিটা কি? ধরো আমি একটা সেটের সকল উপাদানগুলো যখন একটা শর্ত দিয়ে প্রকাশ করব, তাদের সাধারণ ধর্ম দিয়ে প্রকাশ করব, তখন সেটা হবে গঠন পদ্ধতি। কিন্তু আমি যদি সেটের সবগুলো উপাদানকে অন্তর্ভুক্ত করে যদি সেট বানাই, সেটা হবে যে তোমার সেট তালিকা পদ্ধতি। মানে তুমি সবগুলো উপাদান তুমি নিয়ে এসেছো। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই। ধরো আমি একটা সেট লিখলাম, এ সেটের মধ্যে লিখলাম 2, 4, 6, 8, 10। তাহলে এখানে আমি 2 থেকে 10 পর্যন্ত সকল জোড় সংখ্যাগুলো আমি এখানে অন্তর্ভুক্ত করছি। তাহলে এটা হলো তালিকা পদ্ধতি, কারণ প্রত্যেকটা উপাদান আমি কমা দিয়ে লিখে
আমি প্রত্যেকটা উপাদানকে আমি এই সেটের মাধ্যমে প্রকাশ করছি। কিন্তু আমি যদি এই সেটটাকে মানে এই সংখ্যাগুলোকে যদি তাদের একটা সাধারণ ধর্ম দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে সেটা হয়ে যাবে গঠন পদ্ধতি। যেমন আমরা যদি এটাকে এখন গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কেমন হবে? প্রথমত এদের পরিচয়, এরা কি বাস্তব সংখ্যা, এরা কি পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এই জিনিসগুলো আগে দেখতে হবে। দেখো এখানে কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যা নাই, কোনো ভগ্নাংশ নাই, তাহলে বোঝা যাচ্ছে এটা কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা। কারণ শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাকে আমরা বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? যেমন আমি তোমাকে যদি বলি আমাদের এই পৃথিবীতে যত সংখ্যা আছে সব জটিল সংখ্যা, পৃথিবীতে যত সংখ্যা আছে সব জটিল সংখ্যা। জটিল সংখ্যাকে আমরা যদি বিশ্লেষণ করি দুইটা সংখ্যা পাবো, একটা হলো বাস্তব সংখ্যা আর একটা হলো অবাস্তব সংখ্যা। তো আমাদের পাঠ হলো কি বাস্তব সংখ্যার পাঠ, অবাস্তব সংখ্যা আমাদের সিলেবাসে নাই। এই অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা নিয়ে কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে বিস্তারিত আলোচনা আছে। তো এই বাস্তব সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। এভাবে তোমার বাস্তব সংখ্যা থেকে মূলদ সংখ্যা আছে, মূলদ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যা থেকে তোমার স্বাভাবিক সংখ্যা আছে। ঠিক আছে? তাহলে এখানে সবগুলো সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা প্রথমে লিখতে পারি x belongs to n। তাহলে তাদের প্রথম পরিচয়টা কি? তাদের প্রথম পরিচয়টা হলো তারা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? সেকেন্ড পরিচয় হলো তারা সবাই জোড় সংখ্যা। তাহলে আমরা লিখবো x belongs to n such that x জোড় সংখ্যা, x জোড় সংখ্যা লিখলাম। আচ্ছা বলো তো এখানে কি সবগুলো মানে এখানে সকল জোড় সংখ্যা আমরা কি লিখেছি? এখানে কিন্তু আমরা সকল জোড় সংখ্যা লিখি নাই। তাহলে এখানে জোড় সংখ্যার একটা লিমিট আছে। লিমিটটা হলো কি? জোড় সংখ্যা হলো 2 থেকে বড় 10 থেকে ছোট, 2 থেকে বড় বা 2 এর সমান, 10 থেকে ছোট বা 10 এর সমান। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এবং দিয়ে 2 থেকে বড় 2 এর সমান, 10 থেকে ছোট 10 এর সমান। এই তাহলে এটা গেল আমাদের সেট গঠন পদ্ধতি। তার মানে তুমি এই সেটের প্রত্যেকটা উপাদানকে যখন তুমি তাদের সাধারণ ধর্ম বা কোনো শর্ত দিয়ে প্রকাশ করবে তখন তাকে আমরা বলি গঠন পদ্ধতি। ঠিক আছে? পরীক্ষায় সাধারণত দেখা যায় তোমাকে গঠন পদ্ধতি দেওয়া থাকবে, এটাকে তালিকা পদ্ধতি করতে হবে। তোমাদের তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, তোমাদের গঠন পদ্ধতি করতে হবে। তো আমরা তারপর কয়েকটা তালিকা থেকে গঠন থেকে তালিকা তোমাদেরকে দেখাবো, যাতে যেগুলো করলে মোটামুটি তোমরা সবগুলোই পারো। ঠিক আছে? তাহলে আমি একে একে শুরু করি। দেখো প্রথম একটা নিই, ধরো আমি পি একটা সেট নিলাম, এই -6 -4 -2 0 2 4 6 এই। আচ্ছা এটা হলো একটা তোমার তালিকা পদ্ধতি, এখানে সেটার প্রত্যেকটা উপাদানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন তোমাকে বললো যে এটার গঠন পদ্ধতিটা কি হবে, তো তুমি কি করবে, এটাকে গঠন পদ্ধতি কিভাবে করবে দেখো। দেখো তালিকা থেকে গঠন করা একটু সহজ। প্রথমে আমি দেখো যদি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যদি থাকে, যদি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা থাকে তখন আমরা দেখবো x belongs to z। যদি শুধুমাত্র ধনাত্মক সংখ্যা থাকে তখন আমরা দেখবো x belongs to z প্লাস অথবা x belongs to n। যদি শুধুমাত্র ঋণাত্মক সংখ্যা থাকে তখন আমরা লিখবো x belongs to z মাইনাস। বোঝা গিয়েছে? যদি তোমাদের কখনো ধনাত্মক সংখ্যা থাকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে, এটাকে আমরা x belongs to z প্লাস লিখতে পারি, অথবা আমরা চাইলে লিখতে পারি x belongs to n। ঠিক আছে? আর যদি এখানে ভগ্নাংশ সহ থাকে, অর্থাৎ তোমার ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ সবকিছু ভগ্নাংশ সহ থাকলে তখন সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা, x belongs to q। ঠিক আছে? x belongs to q, অর্থাৎ ভগ্নাংশ সহ থাকলে তোমাকে এখানে q আনতে হবে। যদি তোমার রুট সহ থাকে, রুট ভগ্নাংশ সবকিছু মানে এরকম থাকলে তখন তোমাকে বলতে হবে x belongs to r। এই অর্থাৎ তোমাকে আগে প্রথম পরিচয়টা জেনে নিতে হবে। ঠিক আছে? তার মানে আমাদের ধনাত্মক সংখ্যা থাকলে, ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকলে আমরা x belongs to n লিখব, ধনাত্মক ঋণাত্মক থাকলে আমরা x belongs to z নিব, ঋণাত্মক থাকলে x belongs to z মাইনাস নিব, ভগ্নাংশ থাকলে আমরা x belongs to q নিব, আর যদি অমূলদ সংখ্যা থাকে তখন আমরা x belongs to r নিব। বোঝা গিয়েছে?
আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা প্রথম পরিচয়টা তো পেয়ে গেলাম, সেটা হলো এক্স বিলংস টু কত, আমরা পেয়ে এক্স বিলংস টু জেড, এই এক্স বিলংস টু জেড পেয়ে গেলাম। এখন দ্বিতীয় পরিচয় কি দেখো, দ্বিতীয় পরিচয় হলো এরা সবাই জোড় সংখ্যা, এখানে সবাই জোড় সংখ্যা, তবে এখানে মাঝখানে যে শূন্যটা আছে শূন্যটা তোমার জোড় সংখ্যার মধ্যে পড়তেছে না, তো এই জন্য আমরা যেটা লিখবো একদম শুরু, প্রথমে কে আছে, প্রথমে কে আছে তাকে লিখবো -6, তারপর শেষে কে আছে তাকে লিখবো। এই গঠন পদ্ধতি করার নিয়ম এটা, প্রথমেরটা লিখবো শেষেরটা লিখবো, প্রথমেরটা লিখবো শেষেরটা লিখবো, তারপর আমরা কি এই দিকগুলো দিয়ে দিব, এখানে একটা সমান দিয়ে দিব, এই দিকটা দিয়ে সমান দিয়ে দিব, এই তার মানে -6 লেস দেন অর ইকুয়াল এক্স, এক্স লেস দেন অর ইকুয়াল 6, মানে -6 থেকে বড় এবং 6 থেকে ছোট সকল কি সংখ্যা, জোড় সংখ্যা। আচ্ছা সরি, আমরা এখানে জোড় সংখ্যাটা লিখি নাই, আমাকে এখানে কি লিখতে হবে, জোড় সংখ্যা লিখতে হবে, এক্স জোড় সংখ্যা, এক্স জোড় সংখ্যা, এক্স জোড় সংখ্যা লিখলাম, ঠিক আছে। এবং -6 থেকে বড়, 6 থেকে ছোট বা 6 এর সমান, যেখানে দিয়ে আমরা লিখতে পারি, এখানে কিন্তু x is not 0, এটা লিখে দিতে পারি, x is not 0 মানে x 0 হতে পারবে না, ঠিক আছে। তাহলে এই যে আমরা একটা তোমার তালিকাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম, ঠিক আছে। সেম ভাবে ধরো আমি যদি এভাবে লিখি, এই আমরা যদি এভাবে লিখি, একটা সেট নিলাম কিউ, কিউ সেট, তো এখানে লিখলাম -2 -1 0 1 2, ঠিক আছে। তো বললাম এটাকে গঠন পদ্ধতি প্রকাশ করতে, তাহলে আমরা কি করব, সেম ভাবে দেখো, প্রথম পরিচয় কি, এক্স বিলংস টু জেড, প্রথম পরিচয়টা হলো এক্স বিলংস টু জেড, হ্যাঁ। দ্বিতীয় পরিচয় দেখো, এখানে সবগুলো কিন্তু সিরিয়াল নম্বর করা আছে, তাহলে আমাদের দ্বিতীয় পরিচয়ের দরকার নেই, যদি নাম্বারটা সিরিয়াল থাকে তখন আমরা জাস্ট লিখে দিব, এখানে তোমার -2 থেকে বড় +2 থেকে ছোট বা এর সমান, বাস। এটাকে তুমি চাইলে আরেকভাবে লিখতে পারো, তোমার যদি মন চায় তুমি চাইলে এভাবে লিখতে পারো, এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স এর বর্গ 4 থেকে বড় বা এর সমান, এভাবে লেখা যায় 4 থেকে বড় বা এর সমান, ঠিক আছে। তাহলে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, কারণ তুমি এখানে যে সংখ্যায় বসানো না কেন সবগুলো 4 থেকে ছোট হবে, এর বর্গ 4 থেকে ছোট হবে বা এর সমান হবে, এভাবে আমরা কিন্তু এই তালিকা পদ্ধতিগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এবার আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট এই গঠন থেকে তালিকা করে দেখাবো, দেখো গঠন থেকে তালিকা, গঠন থেকে তালিকা, তাহলে আমি লিখি একটা সেট এ সেট, এ সেট সমান হলো x belongs to n such that x এর বর্গ 16 থেকে বড় এবং x এর ঘন 216 থেকে ছোট। এটা দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি শুনো, সেটা হলো আমরা কি করি, এখানে যে x এর মান n, n এর মান হলো 1 2 3 4, এগুলো ও দুইটাতেই বসাই। দেখো আমরা প্রথমে দুইটাতে বসাবো না, আমরা একটাতে বসাবো, আমরা একটাতে বসিয়ে দেখবো কেমন। দেখো প্রথমে ধরো আমার x এর মান 1 কে যখন আমি স্কোয়ার করব, তো একটা কিন্তু 16 থেকে কখনো বড় হবে না, তার মানে আমার প্রথম সত্যটা যেহেতু হচ্ছে না, তা আমার দ্বিতীয়টাতে 1 বসানোর কোনো প্রয়োজন আছে, নো নিড। আমি আগে প্রথম সত্যটা পূরণ করে তারপর দ্বিতীয় সত্যে যাব, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে 1 বসা, 1 এর বর্গ 1, 16 থেকে বড় হচ্ছে না, 2 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে, তার মানে প্রথম সত্যটা 5 দিয়ে আমি প্রথম সত্যটা পূরণ করলাম, এই 5 সংখ্যাটা দিয়ে আমি প্রথম সত্যটা পূরণ করলাম। এখন আমি এই 5টা দ্বিতীয় সত্যে বসিয়ে দেখবো, কারণ এরপর থেকে কিন্তু সবগুলো হবে, এরপর থেকে সবগুলো কিন্তু এখানে হবে। তাহলে আমরা 5 পেয়ে গেলাম, তাহলে আমরা প্রথমে লিখি, যেহেতু আমাদের এমসিকিউ এভাবে চিন্তা করতে হবে, আমি প্রথমে 5 লিখলাম, লেখার পরে এবার দেখো এক্স কিউব, এরপরে কি এক্স কিউব। আচ্ছা এক্স কিউব, এখন যদি 5 কে কিউব করি কত হবে, 5 কে কিউব করলে আমার হবে 125 হবে, কত হবে 125। তারপরে যদি 6 কে কিউব করি তাহলে হবে যে দেখা যাবে যে 216, কিন্তু আমাদের 216 থেকে ছোট বলছে, তার মানে এখানে আমাদের শুধু আনসার কোনটা হবে, শুধুমাত্র আনসার 5 হবে, শুধুমাত্র আনসার এই সেটটা হবে 5, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু তেমন একটা সময় লাগে না, সময় কখন লাগবে, যখন তুমি দুইটাতে বসায় বসায় দেখবে, প্রথমে
প্রথম সত্যটা কোন সংখ্যা দিয়ে পূরণ হয় সেটা দেখো, ওই সংখ্যাটা দ্বিতীয় সত্যে বসিয়ে দেখো, ঠিক আছে। এরপর থেকে তুমি সিরিয়ালে যাও, ঠিক আছে। এরপরে যদি আমি 6 যাই, 6 কিন্তু আর হচ্ছে না, কারণ আমাকে 216 থেকে ছোট লাগবে বলছে। তাহলে 216 থেকে ছোট যেহেতু হচ্ছে না, এই কারণে আমাদের সঠিক আনসারটা কত হবে? 5 হবে। বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে কিনা? আচ্ছা, আমি আরেকটা দেখাই, জেড দিয়ে দেখাই। ধরো তোমাকে এখন এই এক্স বিলংস টু কি দিল? জেড। এক্স বিলংস টু জেড দিল। তো এখানে আমি এখন লিখলাম সেম ভাবে এক্স স্কোয়ার গ্রেটার দেন সেম 16 লিখলাম, এবং এক্স কিউব লেস দেন 216। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে প্রথম সত্যটা পূরণ করব, প্রথম সত্যটা। আচ্ছা, প্রথম সত্যটা যদি আমি প্লাস মাইনাস 1 বসাই, সেটা 16 থেকে বড় হবে না, 2ও হবে না, 3ও হবে না, 4ও হবে না, 5 থেকে হবে। তাহলে আমি একটা কাজ করি, এখানে কি হবে? 5 সংখ্যাটা হবে, আগে একটু লিখে ফেলি। 5 হবে, কি হবে? 5 হবে, প্লাস 5ও হবে, মাইনাস 5ও হবে। এবার আমি এর পরেরটাতে চলে যাব, কারণ 5 থেকে এখন সবগুলোই হবে। কিন্তু এখানে 5 কিউব সমান কত হয়? যদি আমি 5 কে কিউব করি প্লাস মাইনাস 5 কে কিউব করলে তাহলে কত হবে? আমার এখানে প্লাস মাইনাস 125 হবে। প্লাস 125 বলো বা মাইনাস 125 বলো, দুইটাই কিন্তু 216 থেকে ছোট। বুঝা গেছে? এরপরে যদি আমরা প্লাস মাইনাস 6 এ যাই, তাহলে হবে প্লাস মাইনাস 216। এখানে কথা হলো তোমার, এখানে যে আমরা প্লাস মাইনাস 6 বসাই, সেটা 216 থেকে তোমার মাইনাস 216টা 216 থেকে ছোট হবে, কিন্তু প্লাস 216টা 216 থেকে ছোট হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের শুধুমাত্র আমরা ধনাত্মক সংখ্যা পাবো একটা। এখানে আমরা শুধুমাত্র ধনাত্মক সংখ্যা কয়টা পাবো? একটা পাবো। বাকি যত সংখ্যাগুলো আছে সবগুলো হবে তোমার ঋণাত্মক সংখ্যা। কারণ দেখো মাইনাস 6ও হবে, মাইনাস 7ও হবে, মাইনাস 8ও হবে, ঠিক আছে, তারপর মাইনাস 9, প্রত্যেকটা হবে। তার মানে ঋণাত্মক দিক দিয়ে আমি সব পাচ্ছি, কিন্তু ধনাত্মক দিক দিয়ে আমি পাচ্ছি না। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে এই মাইনাস 6 দিলাম, এই যে মাইনাস 6, তারপর ধর আমরা মাইনাস 7 পাবো, তারপরে মাইনাস 8 পাবো, এইভাবে একটা ডট 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 দিয়ে দিব। এই বাস, এটাই হলো আমাদের বি সেটের তালিকা পদ্ধতি। তাহলে 5 এর পরে যেটা পাবো সেটা হলো মাইনাস 6। ঠিক আছে, আমি ধনাত্মকের দিক দিয়ে শুধুমাত্র 5 পাবো। এরপর থেকে মাইনাস 6, মাইনাস 7, মাইনাস 8 এভাবে সব যেতে থাকবে। এগুলোর জন্য সবগুলো সত্য হবে, মানে দুইটা সত্যই পূরণ করবে। বোঝা গেছে? এগুলো একটু টেকনিক্যালি তোমাকে করতে হবে, তাহলে সময়টা কম লাগবে। ঠিক আছে, আমরা যদি দুইটাতে বারবার মান বসে, আমরা নিজেরা কনফিউশন হয়ে যাবো। এজন্য একটু মাথা ঠান্ডা রেখে এগুলো তোমরা করার চেষ্টা করবে। ঠিক আছে, আমি আর একটা দেখে শেষ করে দিচ্ছি, সেটা হলো সি সেট। আর একটা সেট দিই, ধরো সি একটা সেট নিলাম। এখন বললাম যে এক্স সাজ দ্যাট এক্স 12 এর প্রকৃত গুণনীয়ক, 12 এর প্রকৃত গুণনীয়ক। এক্স সাজ দ্যাট এক্স 12 এর প্রকৃত গুণনীয়ক। তা এখন এটা কিভাবে হবে? দেখো, প্রথম আগে বুঝতে হবে গুণনীয়ক মানে কি। তা একটা সংখ্যাকে আমরা বিশ্লেষণ করলে যে সংখ্যাগুলো পাই, ওই বিশ্লেষিত সংখ্যাগুলোকে আমরা মূলত কি বলি? গুণনীয়ক বলি বা উৎপাদক বলে থাকি। যেমন আমরা 12 কে ভাঙলে কি কি পাই একটু দেখি। প্রথমে আমরা যদি 1 দিয়ে ভেঙে ফেলি, তাহলে 1 × 12, 2 দিয়ে করলে 2 × 6, 3 দিয়ে যদি আমরা ভাগ করি 3 × 4 হবে, এরপর আর হবে না। তাহলে এখানে 1 2 3 4 6 12 এই 6টা সংখ্যাই হলো গুণনীয়ক, যেখানের মধ্যে একটাকে আমরা বলবো সাধারণ গুণনীয়ক। এটা সবার মাঝে থাকে, এটা সবার মাঝে থাকে। ঠিক আছে, আর 12টাকে আমরা শুধুমাত্র গুণনীয়ক বলতে পারবো, কিন্তু এটাকে প্রকৃত গুণনীয়ক বলা যাবে না। তাহলে এখানে 1 আর 12 ছাড়া বাকি সব প্রকৃত গুণনীয়ক। কারণ দেখো, তোমার সাধারণত আমরা যেগুলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার কিন্তু কোনো প্রকৃত গুণনীয়ক নেই। তোমাকে যদি এখন আমি বলি তোমার এক্স সাজ দ্যাট এক্স 5 এর প্রকৃত গুণনীয়ক, ধর আমি বললাম 5 এর প্রকৃত গুণনীয়ক, তখন কিন্তু আমার এটা ফাঁকা সেট হবে। তখন এটা কিন্তু আমাদের কি হবে? ফাঁকা সেট হবে। এটা তখন কিন্তু ফাঁকা সেট হবে। ঠিক আছে, কারণ দেখো 5 এর প্রকৃত গুণনীয়ক, কারণ 5 কে বাংলা আমরা শুধু এটা পাবো 1 × 5 পাবো, যেখানে 1টা হবে সাধারণ গুণনীয়ক, 5টা শুধুমাত্র গুণনীয়ক, কিন্তু এটা প্রকৃত পক্ষে গুণনীয়ক হবে না। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যার সাধারণত প্রকৃত গুণনীয়ক থাকে না। এখানে প্রকৃত গুণনীয়ক কারা? 2 3 4 6। তার মানে আমি এখন যদি তোমাকে বলি 24 এর প্রকৃত গুণনীয়ক,
তাহলে 24 এবং 1 বাদে বাকি যা আসবে সবগুলো প্রকৃত গুণনীয়ক। যদি বলি 16 এর প্রকৃত গুণনীয়ক, 16 এবং 1 বাদে বাকি যা থাকবে সবগুলো প্রকৃত গুণনীয়ক। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তাহলে আমাদের এই সি সেটের প্রকৃত গুণনীয়ক কোনটা হবে? 2 3 4 6। বাস। তো এটা গেল আমাদের মোটামুটি সেট গঠন ও তালিকা পদ্ধতি। এভাবে আমরা একটু প্রকাশ, আমি যেগুলো তোমাদের দেখাইছি এগুলো থেকে সাধারণত পরীক্ষায় আসে। ঠিক আছে, এইগুলো থেকে সাধারণত পরীক্ষায় আসে। তারপর তোমরা এখানে আমি একটু বলি, গুণিতক সংখ্যা আসবে, গুণনীয়ক সংখ্যা আসবে, তারপর বর্গ সংখ্যা আসবে, ঘন সংখ্যা আসবে, এগুলোই আসবে। জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, বর্গ সংখ্যা, ঘন সংখ্যা, গুণনীয়ক সংখ্যা এবং গুণিতক সংখ্যা, এগুলো থেকে সাধারণত সেট গঠন এবং তালিকা পদ্ধতির প্রশ্নগুলো চলে আসে। বোঝা গেছে? আচ্ছা, এগুলা সংযোগ সেট, ছেদ সেট, পূরক সেট, নিশ্চিত সেট, কার্তেশীয় গুণক সেট। তো আমি এইগুলো সম্পর্কে এখন একটু বিস্তারিত ধারণা দিব, তারপর আমরা এমসিকিউ তে চলে যাব। দেখো, ধরে নাও আমাদের একটা ক্লাসে টোটাল 1 থেকে 10 জন শিক্ষার্থী, মানে টোটাল 10 জন শিক্ষার্থী নিয়ে একটা ক্লাস গঠিত। 10 জন শিক্ষার্থী নিয়ে আমাদের একটা ক্লাস গঠিত। ঠিক আছে, এই ক্লাসে 10 জন শিক্ষার্থী আছে। এই 10 জন শিক্ষার্থী নিয়ে আমি যে সেটটা পাচ্ছি সেটাকে আমরা বলবো সার্বিক সেট, যেটাকে আমরা ইউনিভার্সাল সেট বলে থাকি, ইউ। এখন আমি বললাম যে তোমরা এখানে কোন কোন শিক্ষার্থী ক্রিকেট খেলায় নাম দিতে চাও, কোন কোন শিক্ষার্থী ক্রিকেট খেলায় নাম দিতে চাও। তো এখান থেকে ধরো প্রথমে রোল 2 আসলো, তারপরে রোল 4 আসলো, তারপরে রোল 5 আসলো, তারপরে 7 আসলো, তারপরে 10 আসলো। তার মানে এরা সবাই ক্রিকেট খেলায় নাম দিতে চায়। ঠিক আছে, এরপর আমি বললাম যে তোমরা কে কে আছো যে ফুটবল খেলায় নাম দিতে চাও। তখন রোল 1 আসলো, রোল 1 ফুটবল ভালো পারে। এরপর আবার রোল 4 আসলো, তারপরে 5 আসলো, তারপরে 8 আসলো, তারপরে 9 আসলো। এই ক্রিকেট ফুটবল গেল। তাহলে আমি এই 10 জন শিক্ষার্থীর মধ্যে থেকে দুইটা সেট বানালাম, একটা হলো যারা ক্রিকেট খেলা পছন্দ করে, আর একটা সেট বানালাম যারা ফুটবল খেলা পছন্দ করে। পছন্দ করে বলতে যারা ক্রিকেট খেলায় নাম দিবে এবং যারা ফুটবল খেলায় নাম দিবে। আচ্ছা, এখন এখান থেকে আমি সবগুলো সেট বানাবো। দেখো, প্রথমে আমি বললাম আচ্ছা যারা যারা ক্রিকেট অথবা ফুটবল খেলায় নাম দিয়েছে তারা আমার সামনে উপস্থিত হবে। যারা যারা ক্রিকেট এবং ক্রিকেট অথবা ফুটবল খেলায় নাম দিয়েছে তারা আমার সামনে উপস্থিত হবে। তাহলে কারা কারা উপস্থিত হবে? এখানে এটাকে আমরা বলি সি ইউনিয়ন এফ। তার মানে আমি বললাম কি, যারা যারা ক্রিকেট অথবা ফুটবল, তার মানে আমি এখানে সবাইকে আসতে বললাম। এক কথায় যারা ক্রিকেট ফুটবল কোনো না কোনো খেলায় নাম দিয়েছে তাদের সবাইকে আমি আসতে বললাম। তাহলে আমি সবার মধ্যে একটা সংযোগ স্থাপন করলাম, সবার মধ্যে একটা সংযোগ স্থাপন করলাম। তখন আমরা এই সেটটাকে বলি সংযোগ সেট, যাকে আমরা ইংরেজিতে বলি ইউনিয়ন। এটাকে এভাবে তোমার কাপের মতো প্রকাশ করা হয়। ঠিক আছে, সি ইউনিয়ন এফ। তাহলে এখন প্রথমে সিরিয়ালে কে আসবে? প্রথমে সিরিয়ালে আসবে রোল 1 আসবে, তারপর সিরিয়ালে 2 আসবে, 4 কে 2 বার আসবে, 4 একবারই আসবে কারণ 4 তো একজন। তাহলে এখানে 1 2, তারপর কত আসবে 4, তারপরে 5, তারপর আমার 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের সি ইউনিয়ন এফ। এখন তোমাকে যদি বলে এটা শান্ত সেট কত, শান্ত সেট বলতে যা গণনা করা যায়। যদি আমি এখানে শান্ত সেট হিসাব করে আমাদের মোট উপাদান কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা হলো আমাদের টোটাল উপাদান। ঠিক আছে, এখানে কে কে খেলায় নাম দেয় না? রোল 3 নাম দেয় না, রোল 6 নাম দেয় না, এই দুইজন খেলায় নাম দেয় না। তার মানে এরা সেটের বাইরে আছে, সি সেট এবং এফ সেটের বাইরে আছে। ঠিক আছে, তাহলে আমরা এই শান্ত সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দিয়ে। অনেক সময় তোমাকে এভাবে বলে এন অফ সি ইউনিয়ন এফ সমান কত, তখন তোমাকে বুঝতে হবে এখানে তোমাকে শান্ত সেট নির্ণয় করতে বলছে। শান্ত সেট বলতে আমরা গুণে দেখব আমাদের টোটাল সেটের উপাদান কয়টা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসলে এই সংযোগ সেট বোঝা গিয়েছে। এরপরে আসলো আমাদের ছেদ সেট। এরপর আমরা দেখব ছেদ সেট। ছেদ সেট, ছেদ সেট মানে কি? এখন ধর আমি বললাম যারা যারা ক্রিকেট এবং ফুটবল খেলে নাম দিছো, যারা যারা ক্রিকেট এবং ফুটবল খেলে নাম দিছো তারা আসো। তাহলে এখানে এখন আমাদের একটা কমন জিনিস চলে আসবে, সি ইন্টারসেকশন এফ। আমি বললাম কি, যারা যারা ক্রিকেট এবং ফুটবল খেলায় নাম দিচ্ছে, তার মানে আমরা ছেদ সেটকে বাংলায় বলি এবং, এবং বলে থাকি। ঠিক আছে, আর ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন। ঠিক আছে, তাহলে সি ইন্টারসেকশন এফ। তাহলে এখন কারা কারা আসবে?
যারা যারা ক্রিকেট এবং ফুটবল দুইটাতেই নাম দিছে তারা আসবে। তাহলে প্রথমে কে আসবে? রোল 4 আসবে। প্রথমে আসবে রোল 4, তারপরে কে আসবে? তারপর আসবে তোমার রোল 5, কারণ 4 5 দুইজনেই ক্রিকেট এবং ফুটবল খেলার নাম দিয়েছে। সি ইন্টারসেকশন এফ। তাহলে আমরা পেয়ে গেলাম 4 5। এটাই হলো আমাদের ছেদ সেট বা ইন্টারসেকশন। বুঝা গেছে? তাহলে আমরা সংযোগ সেট, ছেদ সেট করলাম। এবার আসো পূরক সেট। দেখো, পূরক সেট মানে বাদ সেট, এক কথায় শেষ। বাদ সেট, যার পূরক সেট সে বাদ যাবে, যার পূরক সেট সে বাদ যাবে, এক কথায় শেষ। যদি আমি বলি সি এর পূরক সেট, যেটাকে আমরা সি প্রাইম বা আমরা সি 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 দিয়ে প্রকাশ করে থাকি পূরক সেটকে, ঠিক আছে? সি মানে কমপ্লিমেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্ট মানে পূরক। তো সি প্রাইম বা সি সি দিয়ে আমরা প্রকাশ করে থাকি, সি দিয়ে প্রকাশ করে থাকি। এখন আমাকে বলো, কি বললাম? যার পূরক সেট সে বাদ যাবে, সি এর পূরক সেট সে বাদ যাবে। তাহলে কোথা থেকে বাদ যাবে? টোটাল শিক্ষার্থী থেকে বাদ যাবে, টোটাল সেট থেকে বাদ যাবে, মানে এক কথায় সার্বিক সেট থেকে বাদ যাবে। তাহলে আমাদের এখানে সার্বিক সেট কি? ইউ। সার্বিক সেটটা কত? ইউ। তাহলে ইউ সেট থেকে আমার সি সেটটা বাদ যাবে। তাহলে ইউ সেট থেকে সি সেটকে বাদ দিলে সেটা হবে সি এর পূরক সেট। এই ইউ সেট থেকে এ সেটকে বাদ দিলে হবে এ এর পূরক সেট। এই ইউ সেট থেকে যদি বি সেটকে বাদ দেয় এটা হবে বি এর পূরক সেট, ঠিক আছে? তাহলে বাদ দেওয়ার বিষয়টা কেমন? তাহলে আমাদের ইউ কত? 1 থেকে আমাদের 10 পর্যন্ত। বাদ সি কত? 2 4 5 7 10, এটা। তাহলে এখন দেখো, আমরা এখান থেকে 2 4 5 7 10 এগুলো বাদ দিব। তাহলে আমরা পাবো কি কি? আমরা 1 কে পাবো। মানে এখানে সার্বিক সেটের মধ্যে যে সকল সি সেটের উপাদানগুলো রয়েছে, সার্বিক সেটের মধ্যে সি সেটের যত উপাদান রয়েছে সেগুলো সব বাদ চলে যাবে। তাহলে আমাদের থাকবে কত? 1 থাকবে, 3 থাকবে, 6 থাকবে, তারপরে 8 থাকবে, 9 থাকবে। এই 1 3 6 8 9। তাহলে এটা গেল আমাদের সি এর পূরক সেট, অর্থাৎ সার্বিক সেট থেকে সি সেটকে আমরা কি করেছি? বাদ দিয়েছি। বোঝা গেছে? আচ্ছা, তো যেহেতু আমি বাদের কথা বলছি, তোমাদেরকে একটু বিয়োগটা আর একটু দেখাচ্ছি, কারণ বিয়োগের ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে থাকি। কি ভুল করে থাকি সেটা আমি বলতেছি এখন। দেখো, ধরো আমি একটা সেট নিলাম, এম সেট 1 4 5 6। আবার একটা সেট নিলাম, ধরো 4 5 7 8। এখন আমি তোমাকে বললাম এম বাদ এন কত, অর্থাৎ এম সেট থেকে এন সেট বাদ যাবে। তার মানে এখানে আমাদের এম সেট কত? 1 4 5 6 বাদ এন কত? 4 5 7 8। তাহলে এম সেট থেকে এন সেট বাদ দেওয়ার অর্থ হলো এম সেটের মধ্যে এন সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলো বাদ চলে যাবে। তাহলে আমাকে বলো তো, এম সেটের মধ্যে এন সেটের কোন উপাদান আছে এখানে? দেখি বলো তো, এম সেটের মধ্যে আমাদের এখানে এই 4 আর 5 আছে কিনা? দেখো, এই 4 আর 5 আছে কিনা? তাহলে এই 4 আর 5টাই বাদ যাবে। কিন্তু আমরা অনেকে কি করি? আমরা এম সেট থেকে এন সেটের প্রত্যেকটা উপাদান বাদ যায়, বরং এম সেটের মধ্যে এন সেটের যারা আছে তাদেরকে আমরা বের করে দিব। অনেকে কি করে? আমরা এম সেটের মধ্যে যেগুলো কমন এগুলোকে বের করে দিয়ে আবার বাকি দুইটাকে তুলে নিয়ে আসি, অর্থাৎ তখন আমরা লিখি কি 1 6 7 8। তাহলে এটা কিন্তু হবে না, কারণ এখানে বলা হয়েছে কি এম সেট থেকে এন সেটের প্রত্যেকটা উপাদান বাদ যাবে, বরং এন সেটের যে উপাদানগুলো এম এ থাকবে তাদেরকে পর্যন্ত আমাদের বের করে দিতে হবে। বুঝা গেছে? তাহলে আমাদের এখানে সঠিক আনসারটা কোনটা হবে? 1 6। অনেকে কিন্তু 7 8 নিয়ে আসে, 7 8 আনলে হবে না, এখানে জাস্ট 1 6 হবে, কারণ এনসেটের কোনো উপাদান বসবে না, কারণ তুমি এনসেটকে বাদ দিয়ে দিয়েছো, তুমি এটাকে ডিরেক্ট করে দিয়েছো, এটা এর কোনো উপাদান কিন্তু এমসেটে বসবে না। এমসেটের মধ্যে এনসেটের যে উপাদানগুলো কমন থাকবে তাদেরকে আমরা বের করে দিব, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়ে যাবো? 1 6। বোঝা গিয়েছে কিনা? তাহলে এটাই গেল আমাদের পূরক সেট বা বাদ সেট, ঠিক আছে? সরি, এটা হলো আমাদের সেটের অন্তর। এখন আমি তোমাদের যেটা দেখাইছি সেটা হলো সেটের অন্তর। এর পূর্বে যেটা দেখিয়েছি সেটা হলো তোমার পূরক সেট। এই পূরক সেটের ক্ষেত্রে আমরা সাধারণত সেটের বিয়োগ করে থাকি, সেটের অন্তর করে থাকি। আচ্ছা, তা আমরা সংযোগ সেট পড়লাম, তারপর ছেদ সেট পড়লাম। নিশ্ছেদ সেট কি? নিশ্ছেদ সেট যেটাকে আমরা বলি ফাঁকা সেট। কি বলি? ফাঁকা সেট। ধরো আমি একটা সেট লিখলাম
এই 4 5, আর একটা সেট লিখলাম 6 7। এখন আমি বললাম এ ইন্টারসেকশন বি কি, দেখি বলো তো এ আর বি এর মধ্যে কোনো কমন উপাদান আছে, কোনো কমন উপাদান আছে কিনা? যেহেতু কমন উপাদান নাই, তাহলে এই সেটটা কি হবে? ফাঁকা সেট। আমি এটাকে এভাবে প্রকাশ করতে পারি, আবার চাইলে তৃতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে পারি। এই সেটাকে আমরা কি লিখতে পারি? ফাঁকা সেট। এটাকে বলা হয় নিশ্ছেদ সেট, ফাঁকা সেট। আচ্ছা, তো আমরা সংযোগ সেট, ছেদ সেট, পূরক সেট, নিশ্চিত সেট এগুলো পড়লাম। এখন আমরা একটু কার্তেশীয় গুণসেটটা একটু দেখবো। কার্তেশীয় গুণসেট জিনিসটা কি? দেখো, কার্তেশীয় গুণসেট বলতে আমরা সেটের গুণ, সেট গুণন, অর্থাৎ সেটটা যেভাবে গুণ করা হয়। ধরো আমি একটা সেট নিলাম বিসিডি, বিসিডি, আর একটা সেট ধরে নিলাম ধরো পিকিউ। এখন আমি এ সেটের সাথে বি সেটটা গুণ করব, এ সেটের সাথে বি সেটটা আমি গুণ করব, ঠিক আছে? তো এই গুণনের যে পদ্ধতিটা, এটা হলো কার্তেশীয় গুণজ পদ্ধতি, ঠিক আছে? তো কার্তেশীয় কথাটা আসছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আসে। আচ্ছা, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে আমরা যখন জোর লিখি, মানে এক্স কমা ওয়াই লিখি, যেটাকে আমরা এক্স কে বলি ভুজ, ওয়াই কে বলা হয় কোটি, তখন এটাকে কিভাবে লিখি? 2,3 আকারে লিখি না? এটা হলো মূলত আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এভাবে বিন্দুগুলো বসাই। ঠিক একইভাবে আমাকে এখানে বি এর সাথে যখন পি গুলো আমরা গুণ করব, তখন এই কমা দিয়ে দিয়ে বসাবো, ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং এই মাঝখানে কমা থাকবে। তাহলে এই পদ্ধতিটা তোমার কার্তেশীয় থেকে আসছে না? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আসছে, সেজন্য এটার নাম রাখা হয়েছে কার্তেশীয় গুণজ সেট, ঠিক আছে? তাহলে আমরা একটু এভাবে গুণটা করে ফেলি। প্রথমে বি এর সাথে প্রত্যেকটা গুণ করব। আমরা সাধারণত নর্মালি যেভাবে গুণ করি সেভাবেই গুণ করবো, জাস্ট মাঝখানে একটা কমা দিব, এটাই, আর কিছু না। তাহলে আমরা একটু লিখে ফেলি। আমাদের কি হবে এখানে? বি কমা পি, তারপর বি কমা কিউ, একটা কমা না দিলে কিন্তু কেটে দিবে, তারপর সি কমা পি, সি কমা কিউ, তারপরে ডি কমা পি, ডি কমা কিউ। এই তাহলে এটা গেল আমাদের কার্তেশীয় গুণজ সেট। এভাবে আমরা একটা সেটের সাথে আরেকটা সেট কি করব? একটা সেটের সাথে আরেকটা সেট কি করব? গুণ করব। বোঝা গিয়েছে? আচ্ছা, এর এখন আমাদের কাজ হলো আমরা বিভিন্ন এমসিকিউ গুলো একটু সমাধান করব, ঠিক আছে? আমরা মোটামুটি সেট গঠন পদ্ধতি পড়লাম, সেট তালিকা পদ্ধতি পড়লাম, সংযোগ সেট পড়লাম, ছেদ সেট পড়লাম, পূরক সেট পড়লাম, নিশ্চিত সেট পড়লাম, কার্তেশীয় গুণজ সেটটা পড়লাম। এখন আমরা এগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন এমসিকিউ সলভিং এ যাব। আচ্ছা দেখো, আমাদের প্রথমটা কি বলছে? এম সমান এ বি 1 2, n সমান 1 2, তবে m মাইনাস n এর মান কত? তাহলে m থেকে n বাদ যাবে, আমাদের m থেকে n কি যাবে? বাদ যাবে। তাহলে m থেকে n এর কোন উপাদান বাদ যাবে? 1 2 বাদ যাবে, সিম্পল। এখানে আমাদের 1 2 বাদ যাবে, তাহলে 1 2 বাদ গেলে থাকে কত? তার মানে m মাইনাস n এর মানটা কত হবে? m মাইনাস n এর মান হবে শুধুমাত্র ab, শুধুমাত্র কি হবে? ab হবে। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে? ক নম্বরটা, ঠিক আছে? এগুলো আমরা দেখে দেখে বলে দিতে পারবো, ঠিক আছে? এটার জন্য আমাদের এত ক্যালকুলেশনের প্রয়োজন হবে না। এরপর দেখো 2 নম্বরটা, সার্বিক সেট 1 2 3 4 5 6। তো এখন বি সেটের মধ্যে কি আছে? 3 4 5, তাহলে বি সি, তার মানে বি এর পূরক সেট, সি মানে কি? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি? পূরক, বাদ দেওয়া। তাহলে আমি কি বলছিলাম? যার পূরক সেট সে বাদ যাবে। কার থেকে বাদ যাবে? সার্বিক সেট থেকে বাদ যাবে। তাহলে বি সি বলতে বি এর পূরক সেট, তার মানে আমি সার্বিক সেট থেকে বি সেটকে বাদ দিয়ে দিব। তাহলে বি সেটের কোন উপাদান বাদ দিব? 3 4 5, এই 3 4 5 বাদ চলে যাবে। তাহলে 3 4 5 বাদ যদি চলে যায়, তাহলে আমাদের থাকবে কত? 1 2 6। তাহলে আমাদের সঠিক আনসার হলো 4 নম্বরটা, 1 2 6। এবার আসো, এ সেট সমান কত? 1 2, বি সেট 2 3, সি সেট 3 4। এখন তোমাকে বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত? তোমাকে কিন্তু পরীক্ষায় এভাবেও দিতে পারে, n অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এভাবেও দিতে পারে। তার মানে দেখো আমি কি করলাম? এ সেট, বি সেট, সি সেট, এই তিনটা সেটের মধ্যে সংযোগ স্থাপন করছি। তাহলে সংযোগ স্থাপনের জন্য আমরা সাধারণত যে সেটটা ব্যবহার করি তাকে আমরা সাধারণত বলি সংযোগ সেট, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ইউনিয়ন।
তাহলে এখানে সংযোগ সেটের উপাদান সংখ্যাটা কত হবে আমরা একটু হিসাব করি। এখানে আমাদের যদি আমি এটাকে সংযোগ ঘটাই তাহলে কোন সেটটা পাবো আমরা একটু দেখি কি কি পাবো। প্রথমে 1 আসবে, তারপর সিরিয়ালে 2, তারপরে 3 আসবে, তারপরে 4 আসবে, তারপরে 5 আসবে। তাহলে আমাদের এখানে টোটাল উপাদান সংখ্যা কয়টা? টোটাল উপাদান সংখ্যা হলো 5টা। টোটাল উপাদান সংখ্যা কয়টা? 5টা। তাহলে আমাদের সঠিক আনসার কত হবে? 5 হবে। এই এবার দেখো এখানে a সমান কত? 2 4 6, b সমান 1 3 5 হলে a ক্রস b অর্থাৎ a সেটের সাথে b সেট যদি গুণ করি তাহলে আমাদের টোটাল উপাদান কয়টা হবে? একদম সিম্পল, এটা আমাদের গুণ করতে হবে না। আমরা দেখবো a সেটের উপাদান কয়টা আছে, দেখি বলো তো a সেটের উপাদান কয়টা আছে, জাস্ট আমরা এভাবে গুণ করে দিব। এটাই হলো আমাদের সূত্র, এটাই হলো আমাদের সূত্র। n অফ a কত? এর সাথে a সেটের উপাদান কয়টা? 3টা গুণ b সেটের উপাদান কয়টা? 3টা। তাহলে 3 আর 3 গুণ করলে কত হবে? 9। তার মানে তুমি গুণের পদ্ধতি হলো এটা, n অফ a গুণ n অফ b। এভাবে তুমি কিন্তু একটা সেটের সাথে আরেকটা সেট গুণ করে উপাদান সংখ্যা বের করে ফেলতে পারবে। বুঝে গিয়েছে? তাহলে আমাদের সঠিক আনসার কত? 9। ঠিক আছে, এরপর আমরা চলে আসি 5 নম্বরটাতে, এ সি সি। দেখো সি মানে কি? কমপ্লিমেন্ট। তার মানে দেখো প্রথম আমি এ এর উপরে সি লেখা মানে কি? এ এর কমপ্লিমেন্ট মানে এ এর পূরক সেট। তাহলে এ এর পূরক সেট বলতে সার্বিক সেট থেকে এ সেট বাদ যাবে। ঠিক আছে, তাহলে আমি একটু যদি লিখি, এই জিনিসগুলো তোমরা এভাবে করতে পারো। ধরো আমি ইউ সেট কে লিখলাম 1 2, তারপর আমি এ সেট কে লিখলাম ধরো 1, বুঝার সুবিধার্থে, বুঝার সুবিধার্থে। আচ্ছা, যদি আমরা এসি লিখি তাহলে এসি সমান কত পাবো দেখি বলো তো? এসি সমান পাবো যে এই ইউ থেকে এ বাদ যাবে, তাহলে আমরা পাচ্ছি 2। এবার দেখি বলো তো আমরা এসি কে যদি আবার বাদ দিই, কোথা থেকে? সার্বিক সেট থেকে বাদ দিই, তাহলে আবার 2 কাটাকাটি যাবে, তার মানে 2 চলে যাবে, তখন আমি আবার পাবো কত? 1। তাহলে 1 মানে আমি আবার কোন সেটটা পেয়ে যাবো? এ। তার মানে আমি সিটাকে একটা মাইনাস চিন্তা করব। ঠিক আছে, বোঝার সুবিধার্থে মাইনাস চিন্তা করব। তা মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে আমার যদি এর মাথায় সি থাকে, তার মাথায় সি থাকে, সেটা কি হবে? এ হবে। আবার যদি আমি তার মাথায় আরেকটা সি দিয়ে দিই তাহলে কি হবে? এসি হবে। অনেকটা মাইনাসের মতো, অর্থাৎ মাইনাসটা আমরা যেভাবে গুণ করে থাকি পাওয়ারে, তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মানে কত? সি। এভাবে তোমরা হিসাবটা করবে। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হবে যে আমাদের এ। সঠিক আনসার কত হবে? এ। আচ্ছা, এবার দেখো 6 নম্বরটা, a সমান x belongs to n, x স্কয়ার লেস দেন 25, b সমান x belongs to n, x মৌলিক সংখ্যা ও x স্কয়ার লেস দেন 25। এখানে 3টা সেট দেওয়া আছে। কয়টা সেট দেওয়া আছে? 3টা সেট। তো এগুলো আমরা একটু বের করে ফেলি। দেখো x এর বর্গ 25 থেকে ছোট, তাহলে এখানে a সেটটা কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 কিন্তু হবে না, 1 থেকে 4 পর্যন্ত হবে। তাহলে আমরা 1 2 3 4 লিখে ফেলি একটু, 1 2 3 4 লিখলাম। এবার b সেট x belongs to n, x মৌলিক সংখ্যা, x স্কয়ার লেস দেন 25। এখন দেখো x এর বর্গ 25 থেকে ছোট, কিন্তু এখন x এর পরিচয়টা কি? x এর পরিচয়টা হলো x মৌলিক সংখ্যা। যদি মৌলিক সংখ্যা হয় তাহলে আমাদের এখানে আনসার হবে অনলি 2 3, কারণ 5 কিন্তু হবে না, কারণ 5 এর বর্গ কিন্তু 5 থেকে ছোট না, 5 এর সমান হয়ে যাবে। তাহলে আমরা বি সেট পাবো 2 3। এরপর আসো সি সেট। দেখো তো x এর বর্গ সমান 25, তার মানে একটা জিনিস খেয়াল করো তো, x স্কয়ার সমান আমি কত পাবো? 25 পাবো, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস কত পাবো? 5। কিন্তু মাইনাস তো আমার এখানে নাই। যদি আমার এখানে x বিলংস টু z দিয়ে দিত তখন কিন্তু আনসার -5 +5 দুইটাই হইতো। ঠিক আছে, এখন তোমাকে এখানে তো z দেন, এখানে তো n বলছে, স্বাভাবিক সংখ্যা বলে দিছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হবে অনলি 5 হবে। তাহলে আমরা সি সেটটা শুধুমাত্র পেয়ে যাবো 5, বাস। এবার দেখো আমাকে কি করতে বলছে, প্রথমে এ ও বি এর ইন্টারসেকশন বের করতে বলছে, তারপর আমি এ ও বি কে ইন্টারসেকশন করে যেটা পাবো তার সাথে সি কে সংযোগ ঘটাতে বলছে। তাহলে আমরা একটু করে ফেলি ধাপে ধাপে। বলতো এ আর বি এর মধ্যে কমন উপাদান কি? এ ও বি এর মধ্যে কিন্তু কমন উপাদান কি হবে? এ ও বি এর মধ্যে কমন উপাদান হবে তোমার কত? এ ও বি এর মধ্যে কমন উপাদান হবে তোমার 2 3। একটু খেয়াল করে দেখো 2 3 কিন্তু কমন যাচ্ছে, দুইটা সেট থেকে 2 3টা কমন যাচ্ছে। এখন এটার সাথে কি বলছে? এটার সাথে তোমাকে বলছে সি সেট কে সংযোগ ঘটাতে বলছে। সি সেটটা কত? 5। তাহলে এটাকে যদি আমি সংযোগ ঘটাই তাহলে আমাদের কত হবে? 2 3 5। কত হবে? 2 3 5। তাহলে আমাদের সঠিক আনসার হলো, সঠিক আনসারটা হলো 2 3 5। সঠিক আনসারটা হলো 2 3 5। ঠিক আছে, এবার দেখো 7 নম্বরটা, যদি p সমান 2 3 4, q সমান 3 4 7,
হয়, তবে কিউ মাইনাস পি সমান কত? তার মানে এখন আমি কি করব, কিউ থেকে আমাকে পি সেটটা বাদ দিতে হবে, কিউ থেকে পি সেটটা বাদ দিতে হবে। তাহলে কিউ সেটটা কত? 3 4 7 বাদ পি সেটটা কত? 2 3 4। এগুলো আমরা মুখে মুখে বাদ দিতে পারবো, তারপর একটু লেখা আর কি, এগুলো আমরা মুখে মুখে বাদ দিতে পারবো। দেখো কিউ থেকে পি সেটটা বাদ, তাহলে দেখি বলতো কিউ সেটের মধ্যে পি সেটের কোন উপাদানটা আছে? কিউ সেটের মধ্যে পি সেটের এই তিন উপাদানটা রয়েছে, এই তিন উপাদানটা রয়েছে, এবং 4 উপাদান রয়েছে, 3 এবং 4, এই দুইটা উপাদান কিন্তু রয়েছে। তাহলে এরা বাদ চলে যাবে, এদেরকে বাদ দিলে আর বাকি থাকে কত? 7। তাহলে আমাদের এখানে সঠিক আনসারটা কত হবে? সঠিক আনসারটা হবে 7। বোঝা গেছে? এটা যারা পারবেন, অনেকে দেখবে 2-7, এই কনসেপ্টটা যাদের ক্লিয়ার না, তখন দেখবে অনেকে এই 2-7টা দাগিয়ে দিবে। ঠিক আছে, কিন্তু 2-7 কিন্তু হবে না, এটা একটু মাথায় রাখবে। কারণ তোমাকে বলে দিয়েছে কিউ সেট থেকে পি সেটের উপাদানগুলো বাদ, তার মানে পি সেটের কোনো উপাদান কিউ সেটে আসবে না, এক কথায় শেষ। আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে আমরা মোটামুটি 7টা এমসিকিউ দেখালাম, আরো কিছু আছে দেখো। এখন আমরা দেখবো 8 নম্বরটা। 8 নম্বরটা কি বলেছে? পি ইন্টারসেকশন কিউ সমান ফাঁকা সেট। তো আমি তোমাদেরকে বলেছিলাম ফাঁকা সেটকে আমরা সাধারণত কি বলি? নিশ্ছেদ সেট। তাহলে আমাদের এখানে সঠিক আনসার কোনটা হবে? নিশ্ছেদ সেট। ঠিক আছে, আচ্ছা এবার 9 নম্বরটা আমরা একটু দেখি। এক্স এর মান বলেছে, এক্স সেটটার উপাদান হলো 1 2 3 4 5, ওয়াই হলো 2 3 4 5 6 7। তো তোমাকে বলেছে কেন কি এক্স বাদ এ, তার মানে এক্স সেটের মধ্যে ওয়াই এর যে উপাদানগুলো থাকবে সেগুলোকে আমরা ডিলিট করে দিব, সেগুলোকে আমরা বাদ করে দিব। তাহলে একটু বলো তো এক্স এর মধ্যে ওয়াই এর কোন উপাদানগুলো রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এক্স সেটের মধ্যে ওয়াই সেটের 2 3 4 5 এই 4টা উপাদান বিদ্যমান। তো এই 4টা উপাদানকে আমরা যদি বাদ দিই তাহলে আমরা জাস্ট পাবো 1 পাবো। ঠিক আছে, তাহলে এক্স বাদ ওয়াই এর মানটা কত? 1। এরপরে ইউনিয়ন ওয়াই বাদ এক্স, তার মানে এখন আমরা কি করব? ওয়াই সেটের মধ্যে এক্স এর যে উপাদানগুলো থাকবে সেগুলোকে আমরা ডিলিট করে দিব। তাহলে দেখো তো ওয়াই সেটের মধ্যে এক্স এর কোন উপাদানগুলো? সেম ভাবে 2 3 4 5 থাকতেছে, তাহলে বাকি থাকতেছে কত? 6 7। তাহলে আমাদের এখানে ওয়াই বাদ এক্স এর মান হবে 6 7। তাহলে এখন আমরা এটাকে যদি ইউনিয়ন করি, সংযোগ ঘটাই, তাহলে আমাদের সঠিক আনসার হবে 167। 167, তাহলে আমাদের সঠিক আনসার হবে 167। এবং 10 নম্বরটা দেখো এবার, এ বাদ বি। তো এটা তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরো সার্বিক সেটটাকে ধরলাম, আমি সহজে 1 2 ধরলাম, এ সেটটাকে যদি আমি 1 ধরি আর বি সেটটাকে যদি আমরা 2 ধরি, হ্যাঁ, তাহলে দেখি বলতো এ বাদ বি মানে কি? আমি সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিব, তাহলে সার্বিক সেট কত? 1 2, 1 2 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে আমরা যেটা পাবো 2 পাবো। তাহলে কিন্তু আমরা এই বিটা পাচ্ছি, তার মানে আমরা বি সেটের উপাদান কত? 2। এভাবে সংখ্যা বসিয়ে করলে তোমাদের জন্য সুবিধা। এবার দেখো বি প্রাইমে, তাহলে সেম ভাবে দেখো আমরা যদি সার্বিক সেট থেকে বি সেটটাকে বাদ দিই তাহলে বি সেটটা 2 বাদ দিলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। তো এখন তোমাকে বলেছে কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে এ প্রাইমের মানটা কত দেখি বলো? এ প্রাইমের মান আমরা কত পেয়েছি? এ প্রাইমের মান আমরা পেয়েছি তোমার 2, আর বি প্রাইমের মান আমি কত পেলাম? 1। তাহলে ইন্টারসেকশন করলে আমরা এদের মধ্যে কি পাচ্ছি? ফাঁকা সেট পাচ্ছি। ঠিক আছে, ইন্টারসেকশন করলে আমরা কি পাচ্ছি? ফাঁকা সেট। তাহলে আরো সহজ ভাষায় বলতে গেলে দেখো এ প্রাইম সমান যদি বি পাই, বি প্রাইম সমান যদি এ পাই, তাহলে দেখো এ প্রাইম আর বি প্রাইম কি সমান হবে? দুইটা তো ভিন্ন উপাদান। ঠিক আছে, দুইটা তো ভিন্ন উপাদান, এই জন্য এরা কি হবে? পরস্পর কি হবে? ফাঁকা সেট। তো তুমি এভাবে সংখ্যা বসিয়ে করলে তোমার আর কনফিউশনটা হবে না। ঠিক আছে, আমরা এখানে প্রথমে কি করছি? ইউ থেকে এ সেটকে বাদ দিলাম, বি পেলাম, তারপর ইউ সেট থেকে বি কে বাদ দিয়ে 1 এ পেলাম। এখন এই দুইটাকে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে আমরা কি পাচ্ছি? ফাঁকা সেট পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে? ফাঁকা সেট। তো আজকে আমাদের তাহলে এই টাইপ 1 2 এর ক্লাসটা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।